মানবাধিকার কমিশনকে ঘিরে বেশ কিছু খবর টবরের মধ্যে আসছে, অনেক ঘটনাও ঘটেছে। গুম প্রতিরোধ, তথ্য অধিকার, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই সমস্ত অধ্যাদেশ বাতিল হয়েছে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বাতিল হওয়ার পর আপনারা কমিশনের সদস্যরা একযোগে পদত্যাগ করেছেন। আপনি প্রত্যক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত ছিলেন, তদন্তে ছিলেন, রিপোর্ট দেখেছেন, রিপোর্ট করেছেন। পুরো ব্যাপারটা কিভাবে বললেন করবেন? প্রথমে একটা ভুল সংশোধন করে নেওয়া ভালো। সেটা হচ্ছে, যখন মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা রহিত করা হয়েছে, ওই রহিত করার মধ্য দিয়ে আমাদের পদ পদবি সবই চলে গেছে। ফলে আমাদের আসলে পদত্যাগ করার আর কোনো সুযোগ ছিল না, বা আমরা কেউ পদত্যাগ করিনি। আমরা পত্রপত্রিকা সেরকম করে লিখেছে, পত্রপত্রিকায় এই জিনিসটা ব্যাখ্যাও দিয়েছেন অবশ্য। এখানে যে বিষয়টা হয়েছে, যে আমাদের মানবাধিকার কমিশনের কিছু অধ্যাদেশের কিছু বিষয় নিয়ে পার্লামেন্টে আলাপ আলোচনা হয়েছিল। আমরা 5 জন কমিশনার সেই বিষয়টাকে স্পষ্ট করেছি আইনের জায়গা থেকে, এটি মাত্র। কিন্তু আসলে ওই চিঠিতে লেখা ছিল সদ্য বিদায়ী। সাংবাদিকরা এই বিষয়টাকে আসলে পদত্যাগের মতো করে বিষয়টাকে বর্ণনা করেছেন, যেটি আসলে ভুল ছিল। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, যে আমরা 2025 সালে যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ বলে কিন্তু আমরা নিয়োগপ্রাপ্ত, এবং সেই অধ্যাদেশে অনেকগুলি বিষয় ছিল যেটা মানবাধিকার কর্মীরাও মনে করে যে বিশেষ করে মানবাধিকার লঙ্ঘনজনিত যে ঘটনাগুলো, সেগুলোর তদন্ত এবং সেগুলো নিয়ে আইনের লড়াই বা সেগুলোর একটা নিরসনের জায়গায় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার করে গিয়েছিলেন, সেটা অনেকটা আমাদের আকাঙ্ক্ষার সাথে মিল ছিল। যেমন ধরেন, সাম্প্রতিককালে অনেকেই এই প্রশ্নটা তোলার চেষ্টা করছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে। সেটা হচ্ছে যে কোট আনকোট জাতীয় নিরাপত্তার ইস্যু যদি থাকে, তাহলে একজন মানুষকে আটক রাখতে অসুবিধাটা কোথায়? সেটা অনির্দিষ্ট কাল হোক বা বিচ্ছিন্ন করে রাখা হোক। দেখেন, আমাদের কনস্টিটিউশন যদি জীবিত থাকে, কনস্টিটিউশন অনুযায়ী কোনো ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখার কোনো সুযোগ নেই। কনস্টিটিউশনের আলোকে যে আইন, সেই আইনে এটা স্পষ্ট করে বলা আছে। আর আমরা বিগত দিনে যেটা দেখেছি, জাতীয় নিরাপত্তার কথা এইটার সংজ্ঞায়িত না। এইটা দিয়ে যে কাউকে যে কোনোভাবে এই সংজ্ঞার মধ্যে রেখে আপনি আটক করতে দেখেছেন। যেমন আমরা এখন দেখি যে সন্ত্রাস বিরোধী আইন, তারপর কোনো কোনো ক্ষেত্রে স্পেশাল পাওয়ার অ্যাক্টসেরও প্রয়োগ আমরা সাম্প্রতিককালে দেখছি। যদিও বলা হচ্ছে 54 ধারার তেমন প্রয়োগ নেই, কিন্তু আমরা সেটিও কিন্তু প্রত্যক্ষ করছি, সংখ্যায় কম হলেও। 2 নম্বর হচ্ছে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কোনো বাহিনীর সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সরকারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যখন সংশ্লিষ্টতা পাওয়া যাবে, সেই ক্ষেত্রে মানবাধিকার কমিশন স্ব-উদ্যোগে ইনভেস্টিগেশন পরিচালিত করতে পারবে। স্ব-উদ্যোগ তারা সিদ্ধান্ত নিয়ে এটা করতে পারবে। কিন্তু যখন 2025-এর অধ্যাদেশটাকে আপনি রহিত করলেন এবং 2009-এর অধ্যাদেশকে আপনি পুনর্জীবিত করলেন, এইটার মধ্য দিয়ে এই যে ক্ষমতাটা মানবাধিকার কমিশনের নতুন অধ্যাদেশে যেটা এসেছিল 2025-এ, সেটা কিন্তু বিলীন হয়ে গেল। সেই 2009-এর অধ্যাদেশে কিন্তু কোনো ক্ষমতাই নেই মানবাধিকার কমিশনের ইনভেস্টিগেশন পরিচালনা করার। এবং সরকার এই ক্ষেত্রে, যেমন মানবাধিকার কমিশনের সর্বশেষ যেটা 2025, সেখানে বলা ছিল যে ইনভেস্টিগেশন তারা শুরু করতে পারবে, কিন্তু কাউকে গ্রেপ্তার বা আটক করার ক্ষেত্রে কোর্টের অনুমোদন নিতে হবে। এইটা একটা বেশ একটা পদ্ধতি ছিল, যে পদ্ধতি অনুসরণ করলে আমরা মনে করি যে অনেকটা কাজ সহজ হবে এবং উভয় পক্ষের জন্যই মানবাধিকার রক্ষা করা যাবে। কিন্তু সরকার নতুন আইন বলে যে জিনিসটা করতে চাচ্ছে বা যে জিনিসটার কথা বারবার বলছে, তাতে সরকারের অনুমোদন ব্যতিরেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটি স্বতঃস্ফূর্ত স্ব-উদ্যোগে তদন্ত করতে পারবে না।
তদন্ত করার আগেই তাকে অনুমতি নিতে হবে। তো আমরা অনুমতি দেবে গ্রেপ্তারের, না, তদন্ত কার্যক্রম করা যাবে কি না তাই। হ্যাঁ, করা যাবে না, তাদের বক্তব্য হচ্ছে যাবে না। কিন্তু আমরা যদি বিগত দিনগুলি খেয়াল করি তাহলে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই যে এই ধরনের ঘটনা ঘটেছে, কোথাও অনুমোদন তো পাওয়া যায়ই নাই, এমনকি মামলাটিও গ্রহণ করে নাই, জিডি পর্যন্ত গ্রহণ করে নাই। এটা তো আমরা দেখেছি। যদি ক্রসফায়ারের কথা বলেন, যদি গুমের কথা বলেন, তাহলে এটা একেবারে দৃশ্যমান যে এটা হয়নি। এমনকি কাস্টোডিয়াল টর্চারের ক্ষেত্রেও মামলা করা যায়নি।